আপনাদের মাধ্যমে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে ওনার ইচ্ছায় গত সংসদ নির্বাচনে বগুড়া ২, শিখগঞ্জ এবং মোকামতলা দুটি উপজেলা নিয়ে গঠিত যে আসন, সেখান থেকে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং মহান আল্লাহর ইচ্ছায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছায় আমাকে মন্ত্রী পরিষদের সদস্য করা হয়েছে ক্যাবিনেটে। এই জন্য আমি সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সভাপতি মহোদয় বলেছেন, আমি এর সঙ্গে দুই একটি বিষয় শুধু যোগ করব যে আমি রাজনৈতিক পরিবারের একজন সন্তান। আমার দাদা মীর বদিউজ্জামান আকবর ইউনিয়নের 17 বছর চেয়ারম্যান ছিলেন। আমার আপন চাচা মীর মোখলেসুর রহমান, উনি শিখগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং উনিও টানা 27 বছর 95 সাল পর্যন্ত আকবর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন একটানা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের সময় থানা পরিষদের চেয়ারম্যানে উনি নির্বাচিত হয়েছিলেন ডেভেলপমেন্ট কমিটি। এরপর আমার চাচার মৃত্যুর পরে আমি যখন উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, বয়সে তরুণ ছিলাম, যেহেতু আমার পরিবার রাজনৈতিক সাথে সম্পৃক্ত, ইউনিয়নের মানুষের দাবির প্রেক্ষিতে পরবর্তী যে নির্বাচন হয় ইউনিয়নের 97 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় পরিবার থেকে আমাকে আবার মনোনয়ন দেওয়া হয় এবং আমি বিপুল ভোটে ওই বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এবং সেখানে ছোট্ট একটি ইতিহাস আছে, সেটি হতে চেয়ারম্যান নির্বাচিত হতে গেলে 25 বছর বয়স লাগে। ভোটার লিস্টে আমার বয়স 25 ছিল। আমি সেই অনুযায়ী নির্বাচন মনোনয়নপত্র দাখিল করেছি, বৈধ হয়েছি, নির্বাচিত হয়েছি, কিন্তু আমার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স 2 বছর কম ছিল। পরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেটা ট্রাইব্যুনালে মামলা করে এবং টানা 4 বছর সেই মামলাটি পরিচালিত হবার পর সুপ্রিম কোর্টে আমার এই সিদ্ধান্তের ব্যাপারে ডিএলআর একটা সিদ্ধান্ত আছে, পরে আমার নির্বাচনটি বাতিল হয়ে যায়। আমি 5 বছর পর আমার চেয়ারম্যানশিপ কিন্তু চলে যায়, নির্বাচনে ভয়েড হয়ে যায়, স্বাভাবিক। কারণ ওই সময় এসএসসি সার্টিফিকেটটা ছিল জন্ম মানে তারিখের হচ্ছে সবচাইতে বিশ্বাসযোগ্য এবং অথেন্টিক হচ্ছে প্রত্যয়। যদিও আমার বাবা এফিডেভিট করে দিয়েছিল, বিভিন্ন ফর্মালিটি আমরা মেনটেন করেছি, কিন্তু সুপ্রিম কোর্ট শেষে বললো যে না, এই সময় এসএসসি সার্টিফিকেটের বয়সটাই হচ্ছে গ্রহণযোগ্য হবে, আপনার ভোটার লিস্ট বা অন্য কিছু হবে না। এই যে আমার রাজনীতিটা শুরু। এরপর আমি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, নির্বাচিত। এরপরে 2002 সালে যখন নবগঠিত শিখগঞ্জ পৌরসভা হয়, পৌরসভার বিএনপিকে গোছানোর জন্য আমাকে সেখানে কনভেনরের দায়িত্ব দেওয়া হয়। আমি আহ্বায়ক ছিলাম শিখগঞ্জ পৌরসভার। এরপরের কাউন্সিলে আমি শিখগঞ্জ উপজেলা বিএনপির একদম প্রত্যক্ষ ভোটে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া মডেল তৈরি করলেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কমিটি গঠনের। সেই সময় একদম ব্যালটের মাধ্যমে 650 কাউন্সিলরের মধ্যে আমি প্রায় 570 জন কাউন্সিলরের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম শিখগঞ্জ উপজেলা বিএনপি। এরপরে মন্ত্রীর শপথ নেওয়ার আগ পর্যন্ত আমি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। টানা 20 বছরে 111-এর সময় আমার বিরুদ্ধে মামলা ছিল 13টি এবং পরবর্তী সময়ে মামলা ছিল 17টি। এবং আমি বিএনপির অন্যান্য নেতাদের সাথেও সৌভাগ্যবান যে 2বার জেলে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং 2বার আমি জেলও খেটেছি, বহুদিন পালিয়ে থেকেছি। এবং আমার যে পরিবার, আমার পরিবারটি 2002 সাল থেকে ঢাকাতে বসবাস করে এবং ঢাকাতেও আমার কিছু ব্যবসা আছে এবং পারিবারিকভাবে আমার 2 সন্তান ঢাকাতেই পড়াশোনা করেছে, ঢাকাতেই বড় হয়েছে এবং উচ্চতর ডিগ্রির জন্য তারা 2 জনে লন্ডন গিয়েছিল। বড়টি মাস্টার্স করে ফিরে এসে আমার ব্যবসার দায়িত্ব নিয়েছে
MBA করে এসে, ছোটটি LLB শেষ করেছে, এখন ব্যারিস্টার অ্যাট ল করার জন্য লন্ডনে আবার ছুটিতে আসে, আবার ফিরে যাবে। আবার মেয়েরও জন্ম ঢাকাতে, সে ঢাকাতেই পড়াশোনা করে, BISC তে ক্যান্টনমেন্ট স্কুলে ক্লাস 7-এ পড়ে। দ্বিতীয় বিষয় যেটা রাজনৈতিক হচ্ছে, এর বাহিরেও আমি বগুড়া জেলা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। আমি জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম, আমি জেলা বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি, আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 13 বছর, এবং সর্বশেষ আমি জেলা বিএনপির সহসভাপতি হিসাবে নতুন যে কমিটি আছে এই কমিটিতে আমাকে রাখা হয়েছে। আপনাদের এমনি সদে অবগতির জন্য জানান যে আমি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 7 দিনের মাথায় উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি, যাতে সংগঠনের কাজের কোনো ব্যত্যয় না ঘটে, এবং সিনিয়র সহসভাপতি SM তাজুল ইসলামকে সেখানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কিন্তু বর্তমানে উপজেলা বিএনপির কেউ না, সিম্পল একজন সদস্য। আর জেলা বিএনপির সহসভাপতি আছি, যেহেতু রাজনৈতিক কারণে সহসভাপতিত্ব খুব একটা গুরুত্ব বা কাজ নেই, সেই কারণে সেই দায়িত্বটি পালন করেছে। আমি আমার জীবন দশায় 2009 সালে আওয়ামী লীগের সময় আমি বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি বিদ্রোহী প্রার্থী বলবো না, ওই নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দেয়নি। আমি স্বতন্ত্র থেকে বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী 4টি প্রার্থীকে পরাজিত করে প্রায় 60,000 ভোটের ব্যবধানে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। 2009 থেকে 14 পর্যন্ত আমি শিখগঞ্জ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সহিত পালন করেছি, এবং ওর সময় পাশাপাশি আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করেছি। এবং এই দল করতে গিয়ে ওই সময় আমি বহিষ্কার হয়েছে, যেহেতু দলের সিদ্ধান্তের বাইরে আমি নির্বাচন করেছি। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমাকে আবার দলের স্বপদে বহাল করা হয়েছিল। এটা দলের তো চলমান প্রক্রিয়া, স্বাভাবিক কারণে দলের বাহিরে গিয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, দল তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। আমার পারিবারিকভাবে আমরা বুনিয়াদী ব্যবসায়ী। আমার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, এবং আমার বাবার দাদা মীর মহাতাব আলী, উনি জমিদার ছিলেন, এবং আমাদের পরিবার মীর পরিবার, শিখগঞ্জের আলোচিত পরিবার, সবাই আমাদেরকে এক নামে ছিল। শিখগঞ্জ উপজেলায় গিয়ে যে কেউকে জিজ্ঞাসা করলেই বলবে যে মীর বাড়ি কোন দিকে, সবাই বলে দেবে যে ওই জায়গায় গেলে আপনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমার উপজেলাটা কিন্তু একটা ঐতিহাসিক ঐতিহ্য উপজেলা। আপনাদের সদয় অবগতির জন্য জানাই, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরামের সাথে যে শহীদ হয়েছিল, শহীদ প্রফুল্ল চাকির জন্মস্থান আমার উপজেলা বিহারে। পাকিস্তান আমলের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, যার নামে বগুড়াতে একটি হসপিটাল রয়েছে, নবাব বাড়ি রয়েছে, নবাব মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি আমার শিখগঞ্জ উপজেলা। আমার শিখগঞ্জ উপজেলায় ঐতিহাসিক 2টি জায়গা রয়েছে। 2200 বছর আগেকার ঐতিহাসিক ইউনিভার্সিটি ছিল ভাসু বিহার, বৌদ্ধ বিহার যেটি। এরপর আমার উপজেলায় মহাস্থানগড় অবস্থিত, যেটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যার ইতিহাস 2000, 2200, 2500, 3000 বছর আগেকার সমৃদ্ধ একটি ইতিহাস। উত্তরাঞ্চলের সবচাইতে বড় মাজার হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহের মাজার হচ্ছে আমাদের মহাস্থানগড়ে অবস্থিত, যেখানে একটা অনেক সুন্দর মসজিদ আছে, যেখানে জুম্মার নামাজ আদায় করে কমপক্ষে 15,000 মানুষ প্রত্যেক জুম্মায় কমপক্ষে। এইরকম একটি জায়গায় আমার রাজনীতি করা, বেড়ে ওঠা, ছাত্রদল, বিএনপি, সেখান থেকে এই পর্যায়ে আসা। আমি সব কিছুর জন্যই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার পরিবারের কাছে, দলের নেতা কর্মীদের কাছে, এবং শিখগঞ্জের মানুষের কাছে। আমি আপনাদেরকে একটা জিনিস জানাই, মহান আল্লাহর ইচ্ছায় শিখগঞ্জে আমি আমার জীবনে আমি যতগুলো নির্বাচন করেছি, আল্লাহর রহমতে কোনো নির্বাচনে আমার পরাজয়ের রেকর্ড নেই। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যালটে নির্বাচিত, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত, এবং সর্বশেষ যে সংসদ সদস্য নির্বাচন করেছি, এখানেও আমি প্রায় 65,000 ভোটের ব্যবধানে আমি এখানে নির্বাচিত হয়েছি। আল্লাহর রহমতে আমার জীবনে যত নির্বাচন করেছি, কোনো নির্বাচনে পরাজয়ের গ্লানি আমার।
এর মধ্যে গত বিএনপির সময় 2001 থেকে 6 পর্যন্ত আমি বিএফটিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার চেয়ারম্যান ছিলেন তৈমুর সাহেব সেই সময় বিএফটিসিতে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এবং বিএফটিসিতে দায়িত্ব পালন, উপজেলা চেয়ারম্যানশিপ দায়িত্ব পালন, স্বাভাবিক কারণেই প্রশাসন সম্বন্ধে আমার একটি সম্যক ধারণা আছে এবং প্রশাসন মোটামুটি আল্লাহর রহমতে আমি বুঝি যে কার কি দায়িত্ব, কে কি কাজ করে, ফাইল নোট কিভাবে হয় এবং কোন কাজটি কিভাবে করতে হয়, এ ব্যাপারে আমার একটা সম্যক ধারণা আছে। আমার জন্ম এবং বেড়ে ওঠা শিখগঞ্জ উপজেলা পরিষদের একদম কাছে সাথে লাগানো, স্টাফ কোয়ার্টারের সাথে আমার বাসা। আমি একদম ছোটবেলা থেকে পড়াশোনা করেছি ইউএনওদের সন্তানদের সাথে, অফিসারদের সন্তানদের সাথে, বড় হয়েছি তাদের সাথে। ফলে প্রশাসন সম্বন্ধে, তাদের বাড়িতে ওঠা বসা, নানান কারণে প্রশাসনের প্রতি আমার একটা দুর্বলতা আছে এবং তাদের সঙ্গে আমার অনেক কিছু জানাশোনার সুযোগ হয়েছে ছোটবেলা থেকে। উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো রয়েছে। আমি এলাকার উন্নয়ন ব্যাপারে অনেক চেষ্টা করি, কাজ করি দীর্ঘদিন যাবত। আপনারা জানেন যে এবার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি প্রথম চেয়ারম্যান হওয়ার পরে আমার গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল করি আমার নামে 97 সালে, যেটা এখন সরকার। এরপরে 2001 সালে ওই আমার অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মেয়েদের পড়াশোনা করবার কোনো জায়গা ছিল না। মানুষ 11-12 বছরের বাচ্চা মেয়ে বড় হলেই তাদেরকে আর স্কুলে পাঠাতো না। সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে আমার নিজের সম্পত্তির উপর আমি প্রথম স্থাপন করি মীর শাহ আলম বালিকা বিদ্যালয়, যেটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শত শত মেয়েদের সেখানে শিক্ষা হচ্ছে এবং পরিপাটিভাবে, এবং তাদেরকে প্রত্যেক বছর গরিব ছাত্রীদের ফ্রি বই দেওয়া, ফ্রি পোশাক দেওয়া এবং সুন্দরভাবে যারা স্কুলে আসতে পারে, যেতে পারে, সেই ব্যবস্থা করা। 2003 সালে কারিগরি শিক্ষাকে মাথায় রেখে আমি মীর শাহ আলম কারিগরি স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করি। এরপরে আমার নামে ওখানে কৃষি এবং মৎস্য কলেজ রয়েছে, আমার নামে মাদ্রাসা রয়েছে, আমার নামে ভেটেরিনারি স্কুল রয়েছে। এরপরে মোগামতলা নতুন উপজেলায় আমার নামে নতুন একটি কলেজ রয়েছে, আমার নামে শিখগঞ্জে কিচকে আরেকটি কলেজ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি আমি 2097 থেকে 2023 সাল পর্যন্ত নিজের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি দিয়ে, কোথাও সম্পত্তি ক্রয় করে, নিজের অর্থ দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলি আমি দাঁড় করিয়েছি। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই আমি বিএনপি করবার কারণে এনপিও ভুক্ত হয়নি। নতুন করে সরকার আসার পরে আবেদন করেছি, চেষ্টা করছি প্রতিষ্ঠানগুলো যাতে এনপিও ভুক্ত হয়, কারণ দীর্ঘদিন এ সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন পায়। কারণ হচ্ছে আমি। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে আমি ব্যবসার ব্যাপারে আসি। আমি কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। এখন আমার পরিবার ব্যবসাটাকে, যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে আমি প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিশিপ কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান, স্ত্রী, তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি। বাংলাদেশে পাইনিয়র কিছু বিজনেস আছে যার সম্বন্ধে অনেকেরই ধারণা নেই। এই যে খাদ্য বান্ধব কর্মসূচি এবং ভিডব্লিউতে সাধারণ চালের সাথে যে পুষ্টি চাল মিশ্রণ করে বিতরণ হয়, এই পুষ্টি চাল তৈরির বাংলাদেশে যে 6টি ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে আমার একটা অন্যতম। বাংলাদেশে প্রথম আমি পাইনিয়র, বিভিন্ন আউটলেট গুলোতে গিয়ে দেখবেন স্বপ্ন সহ বিভিন্ন জায়গায় ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড ময়দা, এটা প্রথম আমি এসিআই সাথে জয়েন্ট ভেঞ্চারে আমার রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিল যৌথভাবে বাংলাদেশে প্রথম আমরা বেসরকারিভাবে মার্কেটে নিয়ে আসি আজ থেকে 5 বছর আগে। এই আউটলেট গুলোতে 2 কেজি, 1 কেজি এবং 5 কেজির প্যাকেটে দেখবেন ফর্টিফাইড রাইস লেখা এবং ফর্টিফাইড ময়দা বা আটা লেখা। এগুলো কিন্তু সব প্রোডাকশন হয় আমার ফ্যাক্টরিতে, মার্কেটিং করে কিন্তু এসিআই। মানে আমি হচ্ছে প্রস্তুতকারী আর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসিআই। টিকে গ্রুপের চাল যেগুলো মার্কেটে আপনারা দেখেন, পুষ্টি চাল, টিকে গ্রুপের সাথে ব্যবসা আমার 15 বছরে। আমার ওখান থেকে চাল এসে পুষ্টি ব্র্যান্ডের যে চাল মার্কেটে দেখেন, এটা কিন্তু আমার তৈরি ব্যবসা প্রতিষ্ঠানের চাল। টিকে গ্রুপ, পুষ্টি গ্রুপ, প্রাণ, এই সমস্ত কর্পোরেট গ্রুপের সঙ্গে ব্যবসা আমার 10, 15, 20 বছরের বিজনেস। তাদের সাথে আমি খাদ্য রিলেটেড বিজনেস করে আসছি। এরপরে ময়দার মিল আমার, অটো রাইস মিল, যদিও আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে আমি বিক্রি করে দিয়েছি। আমি নতুন প্রকল্প যাব, রাইস বার্ন অয়েল বা
নতুন কিছু পরিকল্পনা আমার আছে পরিবারের ব্যবসায়িক ইয়ে থেকে, এই কারণে আমি ওটা ছেড়ে দিয়েছি কিছুদিন আগে। এরপরে আমার ফিলিং স্টেশন রয়েছে আমার উপজেলাতে, অনেক পুরাতন ব্যবসা, এটা আমার তেলের ব্যবসা। এলপিজি স্টেশন সহ আমার 4টি ফিলিং স্টেশন রয়েছে। আমার প্রায় 100 বিঘার উপর কৃষি খামার রয়েছে, যেখানে আমার জানেন যে আমার উপজেলায় বাংলাদেশের মধ্যে মশলা গবেষণা কেন্দ্রের হেড অফিস। সেখান থেকে আমি সহযোগিতা নিয়ে আমি কৃষি খামারে আদা হলুদ উৎপাদন করি। আমার উপজেলায় কৃষি উদ্বুদ্ধ একটি উপজেলা, যেখান থেকে কৃষি সারপ্লাস থাকে এবং বাংলাদেশের অর্থনীতিতে আমরা প্রত্যেক বছর আমার উপজেলায় কৃষিতে আমরা 700 কোটি টাকার অবদান রাখি। এবং আমাদের ওখানে যে ধান চাল এবং বিভিন্ন রকমের সবজি হয় সব দেশের বাহিরে এবং দেশে আমরা প্রত্যেক দিন ওখান থেকে পাঠাই। যেমন আপনারা জানেন মহাস্থান হাট একটা গুরুত্বপূর্ণ হাট, মোকামতলার নাম আপনারা অনেকেই শুনেছেন। আমার উপজেলার কলা হচ্ছে বিখ্যাত কলা, আলু আমার অঞ্চলের হচ্ছে বিখ্যাত আলু। এই আলু কলা এবং ভ্যারাইটির সবজি প্রত্যেক দিন শত শত ট্রাক আমাদের মহাস্থানগড় আমার উপজেলার মোকামতলা থেকে কাউরন বাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। এবং 5-7 বছর আগে আমি শিখগঞ্জের কিছু ব্যবসায়ী উদ্যোক্তাদের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, সীমিত আকারে ফুলকপি পাতাকপি এবং আলু আমরা একটা প্রসেস সেন্টার করে দিয়েছি। সেখান থেকে মালয়েশিয়া দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমি এখন নতুন করে চেষ্টা করছি যে কৃষি বিভাগের মাধ্যমে একটি হিমাগার এবং প্রসেসিং সেন্টার তৈরি করে যাতে এই সমস্ত শস্য এবং সবজি দেশের বাইরে সাধারণ মানুষ রপ্তানি করতে পারে। আপনারা জানেন বগুড়া জেলার সবচাইতে বড় উপজেলা ছিল আমার, একটি উপজেলা একটি নির্বাচনী এলাকা। এই উপজেলা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে মোকামতলা একটি আলাদা উপজেলা করবে। আমি এমপি এবং মন্ত্রীর দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ডিও দিয়ে 2 মাসের মাথায় বাংলাদেশের প্রথম যে 5টি উপজেলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মহাসচিবের ওখানে 2টি, কক্সবাজারে 1টি, লক্ষ্মীপুরে 1টি এবং আমার নির্বাচনে 1টি নতুন উপজেলা হয় মোকামতলা উপজেলা। এই উপজেলাতে আজ হোক কাল হোক কেউ না কেউ করতোই। আমার ইচ্ছা ছিল যেটা আমার সময় যদি হয় তাহলে ইতিহাসের পাতায় আমার নামটি লেখা থাকবে যে আমার সময় শিখগঞ্জ ভেঙে নতুন একটি উপজেলা হয়েছে, এবং এই ইতিহাসের সাক্ষী হবার কারণেই নতুন উপজেলা করা। আমার উপজেলায় নতুন কিছু ইউনিয়ন ছিল যেগুলো অনেক বড় বড় না, যে ইউনিয়নগুলোকে বিভক্ত করার প্রয়োজন ছিল সেই ইউনিয়নগুলোকে আমরা বিভক্ত করেছি। আমি নতুন 4টি ইউনিয়ন তৈরি করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা হয়েছে। এলাকায় উন্নয়ন নিয়ে নানান ধরনের কথা হয়। দীর্ঘদিন বগুড়া জেলায় উন্নয়ন বঞ্চিত ছিল। কি কারণে আপনারা জানেন? স্বাভাবিক কারণেই বগুড়ার নাম শুনলে মানুষ বিরক্ত হত। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া, বেগম খালেদা জিয়া যেখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন, শ্রদ্ধেয় নেত্রী আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া। স্বাভাবিক কারণেই 111 সরকার থেকে শুরু করে আমাদের সরকার আসার আগ পর্যন্ত বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ব্রিজ কালভার্টের অবস্থা খুবই খারাপ। বগুড়ার মানুষের কোনো চাকরি হয়নি, যারা চাকরি করত তাদের কোনো ভালো পদায়ন হয়। স্বাভাবিক কারণেই আমরা বগুড়াকে কোনো উদাহরণ তৈরি করতে চাই না। বগুড়ার যে সমস্ত উন্নয়ন ঘাটতি ছিল এগুলো পূরণ করবার জন্য আমি বগুড়ার মন্ত্রী হিসাবে একটু দৌড়াদৌড়ি করেছি, চেষ্টা করেছি। এটা তো স্বাভাবিক যে আমি কোথাও গেলে বললে আমাদের কাজটা হবে। যেমন বগুড়া বিশ্ববিদ্যালয়টা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেই বিশ্ববিদ্যালয়টি আমরা নতুনভাবে একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় রূপ দেওয়ার জন্য নতুন করে আইন আমরা এনেছি এবং গত কয়েকদিন আগে পার্লামেন্টে উপস্থাপিত হয়েছে। নাম ছিল আগে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখন সেটা বগুড়া বিশ্ববিদ্যালয় হিসাবে। এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার কৃষি প্রকৌশল এবং চিকিৎসা অনুষদ মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী দেয়া আছে, যাতে বগুড়াতে আলাদাভাবে কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন না হয়, একই ক্যাম্পাসের মধ্যেই যাতে এটা থাকে। বগুড়া বিমানবন্দর অনেক পুরাতন, এটি পাকিস্তান আমলে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময় উনি চেষ্টা করেছেন, গত বিএনপির সময় চেষ্টা করা হয়েছিল। এই উত্তর অঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নাই। এখন বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যেই উত্তর অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে
নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বগুড়া ওই বিমান ঘাঁটির সাথেই হবে। একটা আশ্চর্যজনক বিষয় দেখেন, বগুড়া আমাদের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, শহীদচন্দ্র ক্রিকেট স্টেডিয়াম, যেটি বিএনপির সময় তৈরি হয়েছিল এবং ওই সময় অনেক আন্তর্জাতিক মানের খেলাও সেখানে হয়েছিল। কিন্তু 2006 সালের পরে ওখানে কোনো আন্তর্জাতিক এবং জাতীয় মানের খেলা হয়নি এবং লাইট টাইট থেকে শুরু করে যা যা ছিল সব ওখান থেকে খুলে নিয়ে আসা হয়েছিল। নতুন করে সেটা আমরা আবার রিপেয়ার করে, মেরামত করে, সংস্কার করে আবার আন্তর্জাতিক মানের করা হয়েছে এবং সেখানে আন্তর্জাতিক মানের জাতীয় খেলা কয়েকটি হয়েছে, আন্তর্জাতিক মানের কয়েকটি খেলার জন্য প্রস্তুতি চলছে। উত্তরাঞ্চল মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথটি সংযোগ, এই সংযোগটি না থাকবার কারণে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষকে এই ঈশ্বরদী হয়ে, সান্তার হয়ে আমাদের উত্তরাঞ্চলে যেতে হয়। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত মাত্র 72 কিলোমিটার রেলপথটি সংযোগের কার্যক্রম শুরু হয়েছে, অলরেডি ডিপিপি পাস হয়েছে, জমি অধিগ্রহণ শেষ। এটা হবার কারণে আমাদের 122 কিলোমিটার রাস্তা উত্তরাঞ্চলের রেলপথের জন্য আমাদের সাশ্রয় হবে, 122 কোটি রাস্তার প্রয়োজন হবে না। বগুড়ার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে জেলার উপর দিয়ে 11টি জেলার মানুষ চলাফেরা করে, 11টি জেলার পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী গাড়ি এবং সাধারণ মানুষ বগুড়া শহরের উপর দিয়ে যাওয়া আসা করে, অথচ বগুড়ার মতো জায়গায় কোনো ফুটবল স্টেডিয়াম নাই, এখনো নাই। এটা যদি বলে যে বগুড়া একটা আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম চাই, এটা কি আমাদের জন্য খুব অপরাধ? অবশ্যই অপরাধ হবে। অনেক গুরুত্বপূর্ণ শহর সিটি কর্পোরেশন আছে, বগুড়া আমরা সিটি কর্পোরেশন করেছি। বগুড়া যদি মেট্রোপলিটন পুলিশ হয়, বগুড়া যদি উন্নয়ন কর্তৃপক্ষ হয়, এটা বগুড়াবাসীর জন্য তো খুব একটা অপরাধ হবে না। কারণ বগুড়াবাসী যতবার সুযোগ পেয়েছে ততবার ধানের শীষে ভোট দিয়ে তারা বারবার নির্বাচিত করেছে। এটা বগুড়াবাসীর সমস্ত প্রাণের দাবি, বগুড়ার উন্নয়ন। এসব নিয়েই আমি কাজ করছি বা এখনো করছি। এই কারণেই করছি কারণ একসময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার বিষয়গুলো দেখভাল করতেন 2001 থেকে 6 পর্যন্ত। বর্তমান সময় স্বাভাবিক কারণেই উনি সারা দেশের প্রধানমন্ত্রী এবং উনি বগুড়ার বক্তৃতায়ও বলেছেন যে আমরা অন্য জেলার সঙ্গে বগুড়াকে তুলনা বা বৈষম্য করব না, আমরা সমান তালে সব জেলার উন্নয়ন হবে। ওই বিষয়টাই আমরা মাথায় রেখেই বগুড়ার যেটুকু নিই, ঠিক যেটুকু প্রয়োজন, এর অতিরিক্ত যেন কোনো কিছু না হয়, সেইটুকু নিয়েই আমরা বগুড়া জেলার, আমি সহ আমরা বাকি 6 এমপি যারা রয়েছে আমরা তারা কাজ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আসলে কথা ছিল যে আমার মন্ত্রণালয়ের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু আপনাদের সঙ্গে যেহেতু আমার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হচ্ছে, এই তৈরি হবার কারণে আমার বিষয়ে আপনাদেরকে কোনো কিছু জানানো প্রয়োজন আমি মনে করেছি বলে আমি অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক কিছু বিষয় বা ব্যক্তিগত বা পারিবারিক কিছু বিষয় কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি বা নিয়ে এসেছি। এটা ঠিক যে জাতীয় রাজনীতিতে আমার কোনো পোস্ট পদবি ছিল না, কিন্তু জাতীয় রাজনীতিতে আমি অনেক কাজ করেছি, আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম স্যারের সঙ্গে আমি কাজ করেছি, রিজভী আহমেদের সাথে আমি বহুবার কাজ করেছি এবং জাতীয় রাজনীতিতে আমি প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আমার বহু ভূমিকা ছিল। যেহেতু আমি ঢাকা শহরেই বসবাস করতাম, ঢাকা শহরেই পরিবার সহ আমার বসবাস। এবং আজকে কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম, আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, একটা খুব গুরুত্বপূর্ণ ইয়েতে হাইট করে কিছু নিউজ করা, এগুলো আসলে হয় কি আমাদেরকে, আমরা হেয় প্রতিপন্ন মাঝে মাঝে হলে খুব একটা খারাপ লাগে না, কারণ রাজনীতি করি তো, সবাই আমাদেরকে খুশি করবে তা, কখনো গালি দিবে, কখনো ভালো বলবে, কিন্তু আমাদের সম্বন্ধে নেগেটিভ কিছু গেলে এটা পরিবার নিতে পারে, আত্মীয় স্বজনের কাছে এটা খারাপ লাগে। কারণ এই যে হাতটা আজকে সুন্দর হাত দেখছেন, এই হাতে আমার হ্যান্ডকাপ লাগানো হয়েছে না, হ্যান্ডকাপ লাগিয়ে আমি জেলে গেছি না, জেলে গিয়ে কি আমাদের আরামে রাখা হয়েছিল? আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আবেদন করেছিলাম যে আমাকে মেডিকেলে রাখা হোক, আমি অসুস্থ। মেডিকেলে তো রাখা দূরের কথা, সবচাইতে যে আপনার ব্যারাকের মধ্যে পকেটমার, চোর, নিশাখোররা ছিল, সেই ব্যারাকে আমাকে রাখা হয়েছে এবং সর্বোচ্চ নজরদারির মধ্যে রাখা হয়েছিল। শীতের মধ্যে আমি একটা কম্বলের কাছে 2টা কম্বল চেয়েছিলাম, দেওয়া হয়। শোবার জন্য বালিশ 2টা চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়। পার্সোনালি
জেল সুপার এবং জেলাররা আমাদেরকে নির্যাতনের মানে মানসিক এবং শারীরিকভাবে আমাদেরকে ওখানে খাবার সাবার বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে জেলখানার মধ্যে নির্যাতন করা হয়েছে। আমি অপ্রাসঙ্গিক আরেকটি কথা বলি। এই যে দেখুন, আজকে আমাদের সন্তানরা কিছু করলে এটা আপনারা বিভিন্নভাবে সমালোচিত হয় যে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে কেন ক্রিকেট বোর্ডে, সালাউদ্দিন সাহেবের ছেলে কেন ক্রিকেট বোর্ডে, বা মির্জা ফখরুল ইসলাম সাহেবের ভাই কেন ক্রিকেট বোর্ডে। আমার নিজেরও সন্তান ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিল। যখন সমালোচনা শুরু হয়েছে, আমার সন্তান আমার উপর খুবই মন খারাপ করেছে। আমি তাকে ডেকে বুঝিয়ে বলেছি, বাবা এটা নিয়ে নানান কথা হবে, তোমার ব্যবসা বাণিজ্য এখন অনেক দেখতে হবে, তুমি দয়া করে পদত্যাগ করো। যেদিন বোর্ড নির্বাচিত হয়েছে, ফার্স্ট বোর্ড মিটিং করেছে, পরের দিনে আমার কথা মতো গিয়ে আমার ছেলে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে। এই নিউজটা আপনারা কেউ হাইলাইট করেন না, যে একজন মন্ত্রী নির্বাচিত তার সন্তানকে ক্রিকেট বোর্ড থেকে সরে নিয়ে আসছে। এখন আমি এই প্রসঙ্গ যে কারণে তুললাম, বিগত 17 বছর কিন্তু আমাদের ছেলেরা কিছু করতে পারে, নিগৃহীত ছিল, তারাও মামলার আসামি ছিল, তারাও নির্যাতিত ছিল। বিএনপির এমপি মন্ত্রীদের সন্তানেরা দেখা হলে বলতো যে বিএনপির অমুক মন্ত্রীর সন্তান, অমুক মন্ত্রীর ভাই, ঠিকাদারি করতে পারবে না, চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। কিন্তু এখন আমরা আসার পরে যদি আমাদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী তারা যদি কোনো সামাজিক ক্রিয়া সংগঠনে বা ব্যবসাতে যদি তারা কমপ্লেট অফ ইন্টারেস্টের বাইরে যদি কিছু করে, আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আপনাদের সহযোগিতা করা উচিত। আমাদের সন্তানরা বিরোধী দলের থাকার সময় সরকারের রোষানলে পড়বে, আবার ক্ষমতায় আসবার পরে সমালোচকদের রোষানলে পড়বে, তাহলে এরা উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাহলে এরা রাজনৈতিকভাবে ব্যবসায়িকভাবে এরা মেধার বিকাশটা তাহলে ঘটাবে কোথায়, এরা সমাজে অবদানটা রাখবে কিভাবে? এই বিষয়গুলো মনে হয় আপনাদের নোটিশে আনা দরকার। আরেকটা বিষয় দেখেন, আমার নির্বাচনী হলফনামা, এটা আপনি এখনই ক্লিক করলে পাবেন, এটা তো গোপনীয়তা না, এটা নির্বাচন কমিশনের সার্ভারে দেওয়া আছে, যে কেউ এটা বের করতে পারবে। ওখানে আমার সম্পত্তি, আমার সন্তান কয়টা, আমার মামলা কত ছিল, আমার ব্যবসা কি কি, আমার ট্যাক্স কত পে করি, আমার মূলধন কত, আমার ব্যাংক ঋণ কত, আমার সম্পদ কত, পুরোপুরি আমার হলফনামাতে আমি দিয়েছি না? তাহলে সমস্ত হলফনামাকে আপনি হাইড করে একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। তাহলে কোথায় 1835 শতক আর আপনি হাইলাইট করলেন 31 শতক? হ্যাঁ, আমার উপজেলায় আমি মন্ত্রী হওয়ার পরে সম্পত্তি কেনা হয়েছে, এটা আমি অস্বীকার করছি না। আমার কোম্পানির নামে সম্পত্তি আমার সন্তান কিনেছে, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য সম্পত্তি কেনার প্রয়োজন হলে সম্পত্তি কিনবে না? অবশ্যই কিনবে, কিন্তু সেটার আয়ের উৎসটা কি সেটা আপনারা দেখেন, সেটা তদন্ত করুক। ট্যাক্স অফিস আছে, তারা দেখবে যে সেটা বৈধ না অবৈধ। ব্যক্তি নামে তো কোনো সম্পত্তি কেনা হয়নি। রূপসী রাইস এবং পুষ্টি মিলের নামে, ফাউন্ডেশনের নামে সম্পত্তি কেনা হচ্ছে বিকজ সেখানে আমরা নতুন ইন্ডাস্ট্রি করব, নতুন ব্যবসা করব। টাকার উৎস কি? যদি নগদে বলি, টাকার উৎস আমি যে 42 কোটি টাকা দিয়ে একটা অটো রাইস মিল বিক্রি করলাম, এখানে তো নগদ টাকার উৎস তো এখানেই বের হয়ে আসে। আমি অন্য জায়গায় নাই গেলাম, আমার অন্য অন্য ব্যবসাগুলো নয় আমি বাদই দিলাম। এইটা আমার 12-13টি ব্যবসা, এগুলো নয় আমি বাদই দিলাম। এই বিষয়গুলো আমি আপনাদেরকে অনুরোধ করবো, নট অনলি আমি না, সমাজের যে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার আগে একটু তার ব্যাপারে বিস্তারিত শুনে জেনে তাকে একটু হেয় প্রতিপন্ন। ঠিক আছে, আমরা হয়তো আপনাদের মতো এত মানে ঠিক আপনাদের কথা বলছি না, সরি, সমাজের অন্যান্য রাজনীতিবিদের মতো এত গুরুত্বপূর্ণ নেতা আমি না। জাতীয় রাজনীতিতে আমার কোনো পদ পদবি ছিল না, আমি তৃণমূল থেকে উঠে এসেছি, কিন্তু আমরা কাজ তো শুরু করেছি। আমাদের কাজ করবার যোগ্যতা আছে কিনা এটা তো কিছুদিন আপনাদেরকে দেখতে হবে। আমি শুরুতেই যদি আমাকে ধাক্কা মারা হয়, শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে তো আমার যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আবার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এইটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আমার মন্ত্রণালয়ে কাজ করছি, খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার সৌভাগ্য যে আমার মন্ত্রণালয়ের মন্ত্রী দলের মহাসচিব, উনি দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, আমার পরম শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং শ্রদ্ধেয় স্যার
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমি ওনার বয়স অনেক ছোট, নবীন হিসাবে উনি আমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেন। যে কোনো বিষয়ে উনি আমাকে ডাকেন অথবা খবর দেন, আমি গিয়ে ওনার কাছে বসলে উনি বলে যে আমরা এটা এইভাবে করতে চাচ্ছি, আমরা এক সম্মিলিতভাবে পরিচালনা করছি। আর আমার নিরাপত্তার জায়গাটা হচ্ছে যে সর্বোচ্চ ফাইল শেষ জায়গা স্বাক্ষরের জায়গা হচ্ছে মাননীয় মন্ত্রী, আর উনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমার নিরাপদ, আমার প্রোটেকশনের দেওয়ালটা তো এখানে আছে। আমি তো ফাইনাল অথরিটি না আমার মন্ত্রণালয়, আমার পরেও ফাইলটা তার কাছে যায়। যদি ওখানে কোনো অন্যায় থাকে, নেগেটিভ কিছু থাকে আমার স্বাক্ষরের পরে, তাহলে তো মাননীয় মন্ত্রী সেটা ফেরত দিতে পারবেন বা ওটা অ্যালাউ করবেন না। এই জন্য আমি মনে করি যে এই দিক থেকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজেকে নিরাপদ মনে করি যে একজন সজ্জন ভদ্র মানুষ আমার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার সময় সময়ে আসবেন যে কোনো বিষয়ে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে মন্ত্রণালয় সংক্রান্ত ম্যাক্সিমাম বিষয়গুলো আপনার মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে জানলে সবচেয়ে ভালো। কারণ আমার কাছ থেকে সবসময় জানতে চাওয়া, হয়তো আমি বলবো আপনাদের সম্মানের খাতিরে, কিন্তু উনি মেসেজটা দিলে মন্ত্রণালয়ে এটা জাতির কাছে এবং সরকারের জন্য সবচাইতে সম্মানজনক হবে। কিছু কিছু নিউজ আসে, আমি মাঝখানে একটা সাক্ষাৎকারে বলেছি যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম দুর্নীতি করে, তারেক রহমানের বন্ধু মীর শাহ আলমের সম্পদ 8 গুণ বাড়ল। এই যে কথাগুলো, তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকা শহর। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। ওনার সঙ্গে আমার রাজনৈতিক ভাবে সাক্ষাৎই হয়েছে 93-94 সালে। আমি ছাত্র দলের সেক্রেটারি হওয়ার পরে, যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করল। কোনোভাবে আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই, কোনোভাবে আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে, যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে, তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু অনুগ্রহ করবো, তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। অনুগ্রহপূর্বক এই জিনিসটা থেকে, এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে আসবেন বা সবাইকে সজাগ করবেন, এইটুকু আমি অনুরোধ করছি। আমার মনে হয় কথায় কথা আজকে অনেক কথা বলে ফেলছি, তবে আপনাদের কাছে বিনয়ের সাথে আর একটা অনুরোধ করব, এর মধ্যে কিছু কথা ভালো আছে, মন্দও আছে। আপনারা তো সব মেধাবী, ট্যালেন্ট সাংবাদিক। কেউ কেউ আছে যে আগের কথা বাদ দেয়, মাঝখান কাটকার রাখে, আবার শেষেরটা বাদ দেয়, ফলে হয়তো ওটা অ্যাটাকিং হয়ে যায় বা মনে হয় যে আমি আরো দোষারোপের মতো কিছু করে ফেলছি। দয়া করে এই জিনিসটা ভাই করবেন না। আমার কথা যেটুকু বলছি ওটা সম্পূর্ণটা শেষ করে মানুষকে শোনাবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখানে এই যে ধরেন আমি যে কথাটা বললাম যে তারেক রহমানের, আমার তারেক রহমান, জনাব তারেক রহমান আমার বন্ধু না, না শব্দটা যদি কেটে দেন, দিয়ে মিডিয়াতে ছেড়ে দেন, তাহলে কি হলো? বিশাল আজকেই ঘোষণা দিল তারেক রহমান ওনার বন্ধু, না শব্দটা বাদ দিতে। এই ট্যালেন্ট, এই জ্ঞান, এই মেধা আপনাদের মধ্যে আছে। আরেকটা পরিচয় আমি দেইনি আপনাদের কাছে, আমি এক সময় আপনাদের সহকর্মী ছিলাম। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমি শিখবন্ধু প্রেস ক্লাবে সাংবাদিকতা করেছি এবং শিখবন্ধু প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত ইলেক্টেড সাধারণ সম্পাদক ছিলাম। এবং উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের তৈদুর রহমান মানিকের নাম অনেকেই শুনেছেন। উনি আওয়ামী লীগ করে মেয়র ছিল শিখবন্ধু পৌরসভা, ওই সময় উনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 4-5 বছর। পরে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে আমি আমার পেশা থেকে রিজাইন দিয়ে সরে এসেছি, কারণ তখন ওটা আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, কারণ ইউনিয়নের চেয়ারম্যান আবার সাংবাদিক দুটো একসঙ্গে থাকা যায় না। এই কারণে আপনাদের কোনো এক সময়ে সহকর্মী হিসাবে আপনাদের কাছ থেকে তো আমি সহযোগিতা চাইতেই পারি, এই অধিকার তো আমার আছে আপনাদের কাছে। আর দ্বিতীয়ত, সভাপতি মহোদয় যেটা বলেছে যে আপনাদের কল্যাণ ফান্ডের বিষয়ে, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সামাজিক খাত রয়েছে,
যেটা আমি গোপনে বহু ছাত্রছাত্রীদের মেডিকেল পড়ার ব্যাপারে আমি সহায়তা করি, গোপন বুয়েটে পড়ার ব্যাপারে সহায়তা করি, ইউনিভার্সিটির ভর্তির ব্যাপারে সহযোগিতা করি, আমি চিকিৎসার ব্যাপারে সহায়তা করি। এবং আমার উপজেলার সাংবাদিকদের আপনি জিজ্ঞাসা করবেন যে তাদের যে কোনো বিষয়ে তাদের জন্য আলাদা একটা ঘোষণায় দেওয়া আছে, তাদের চিকিৎসা বিভিন্ন বিষয়ে, তারপর তাদের সন্তানের বিয়েতে এই ব্যাপারে আমি সহায়তা করি। আমার ওই সামাজিক ফান্ড থেকে আপনাদের কল্যাণ তহবিলে আমি রেকর্ডেড করব না, আমি ঘোষণা দেব না, আমি অ্যাকাউন্টে টাকা জমা দিব এবং যেটা জমা দিব এইটুকু বলতে চাই যে কল্যাণ তহবিল হেলদি হবে এবং আপনারা খুশি হবেন। শেষ কথা হচ্ছে যে আমার সমসাময়িক কালে আলোচনা এবং সমালোচনাতে আমি কিন্তু খুব একটা অসন্তুষ্ট না। এই কারণেই অনেকে আমার চিন্ত না যে মিশায়াল কে, যে কারণেই হোক অন্তত পক্ষে দেশবাসী মানুষ আলোচনা এবং সমালোচনার মাধ্যমে আমাকে চিনেছে। তবে ভালো দিকটা মানুষ অবশ্যই পরবর্তীতে জানতে পারবে। তবে আমি এইটুকু বলি, আপনারা সাংবাদিক পেশায় আসেন, আপনারা যদি কাউকে ধরতে চান আমাদের মতো রাজনীতিবিদদের, আমাদের তো কম বেশি ভুল ত্রুটি আছেই, বিরুদ্ধে নিউজ করা কিন্তু কোনো ব্যাপার না, করা যাবে। আর আমাদের দেশের মানুষের ভালো নিউজ অবশ্য কেউ দেখেও না। যদি আপনি নিউজ করেন, আমি সাংবাদিকতা করেছি তো এই কারণে বলছি যে মহাস্থান থেকে শেখ বন্ধ রাস্তা খাই খন্দকে ভরা, অবহেলিত রাস্তা, মানুষ এটা সুন্দরভাবে পড়বে, তাই নাকি? দেখি ওই নিউজটা আবার 2 দিন যদি পড়েন যে 50 লক্ষ টাকায় সুন্দর রাস্তার নির্মাণ, হ্যাঁ এটা তো দায়িত্ব করবেই, এটা কিন্তু মানুষ করবে না। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আমার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ব্যাপারে এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিনয়ের সাথে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই যে আমার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা, মানুষ তো ভুল ত্রুটি ঊর্ধ্বে না, আপনারা যদি কারো নজরে আসে আপনারা আমার সাথে যোগাযোগ করে বলবেন যে এই জায়গায় বোধহয় আপনার ব্যাপারে নেগেটিভ শুনলাম বা একটা ভুল মনে হয় হলো, আপনি এই বিষয়টা একটু সংশোধন করলে আমরা খুশি হব। তাহলে এই বিষয়টা একটু আপনারা দয়া করে আমার নোটিশে আনবেন। অবশ্যই সংশোধন হয়ে চলার চেষ্টা করব। গত অর্থ বছর শেষ হয়ে গেছে, নতুন অর্থ বছরে আমাদের মন্ত্রণালয়ের বাজেট আছে। এই বছরেই স্থানীয় সরকারের নির্বাচনগুলি হবে। আপনারা ইতিমধ্যে এই খবর নিজেরাও পরিবেশন করেছেন, বহুবার করেছেন, এবং এই বাজেটেও স্থানীয় সরকারের 5টি স্তরে নির্বাচন পরিচালনার জন্য এই বাজেটেও টাকা রাখা আছে। এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি যেটি তারা শুরু করেছেন, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন, এই নির্বাচনগুলো করবার জন্য তারাও প্রাথমিক যে প্রস্তুতি তারাও শুরু করেছে। সব মিলিয়ে এই বছরটি সরকারের যেমন এই বড় একটি বাজেট বাস্তবায়নও যেমন একটা চ্যালেঞ্জ হবে, আমাদের সামনে নির্বাচনগুলো আসবে, এখানেও নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করবার জন্য সরকারের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। সব চ্যালেঞ্জ যাতে মহান আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহর দয়ায়, আপনাদের সহযোগিতায় যাতে এগিয়ে নিতে পারি, এইটুকু আপনাদের কাছে দোয়া চেয়ে, আশা করে, আপনাদের সহযোগিতা চেয়ে আর কৃতজ্ঞ বশে আবদ্ধ হয়ে থাকবো সারা জীবন যে আপনারা আমার এই ক্রাইসিসের সময় আপনাদের এই প্রতিষ্ঠানে আমাকে ডেকে নিয়েছে, এতগুলো কথা বলার সুযোগ দিয়েছেন। এবং আরো কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মতো গুণী, মেধাবী, ট্যালেন্ট সাংবাদিকেরা, আমার মতো তৃণমূল থেকে উঠে আসা একজন সাধারণ বিএনপির কর্মী এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার কথা শুনবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।